প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 53। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফানের কথা শুনে নাসিমের হাত থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায়। মায়েরা ফারহা দুজনেই তাকায় ইরফানের দিকে। ইরফান গটগটে পায়ে এগিয়ে এসে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা কিছু বলল না। তার হাত পা কোমরের সব কিছুর অবস্থা খারাপ সে বুঝতে পারছে। ইরফান মায়েরাকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে দেয়। বিচলিত কণ্ঠে বলে, কোথাও লেগেছে? বলতে বলতে মায়েরার হাতের বোরখা গুটিয়ে দেয়। মায়েরা হাত উল্টে দেখল ইরফানকে। কনুইয়ের অংশে চামড়া উঠে গিয়েছে। ইরফান ড্যাশবোর্ডের ওপর থেকে ফার্স্ট এইড বক্স নেয় দ্রুত। এরপর মায়েরার দু হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান তার কাজ করে মায়েরার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আর কোথাও লেগেছে? মায়েরা কথার তালে বলে ওঠে, কোমরে, হাঁটুতে। এটুকু বলেই থেমে যায়। ইরফান মায়েরার বোরখার ওপরের দিকে তুলে নিলে মায়েরা দ্রুত ইরফানকে আটকে বলে, না না, ব্যথা পায়নি, ভুলে বলে ফেলেছি। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। হঠাৎ রেগে বলে, স্টুপিড, মিথ্যে বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা মাথা নিচু করে নেয়। সে কোন দুঃখে এই পাগল লোকটাকে এসব বলতে গেল? মায়েরা মিনমিন করে বলে, প্লিজ, বাড়ি গিয়ে পায়ে মলম লাগাবো। ফারহা আপু বাইরে দাঁড়িয়ে আছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট? কথাটা বলে বোরখা উঠিয়ে মায়েরা পা থেকে পায়জামার ওপরের দিকে উঠাতে চায়, কিন্তু পারল না। মায়েরার পরনে চুড়ি পায়জামা, এটা তো ওপরে ওঠে না। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে, এটা কি পরেছো? মায়েরা রেগে বলে, দেখতে পাচ্ছেন না এটা পায়জামা? ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, লিটল গার্ল, আমাকে রাগ দেখাচ্ছ? মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকায়। রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে, আর মানুষের রাগ সব হাওয়ায় ভেসে গেছে। ইরফান পায়জামার ওপর দিয়ে মায়েরার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে, এটা খোলো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, আপনি তো আচ্ছা অসভ্য লোক, দেখছেন না আশেপাশে কত মানুষ? আপনার বন্ধুও তো আছে, সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন? অসভ্য লোক একটা। মায়েরার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝলো ব্যাপারটা। বাঁ হাতে ধরে রাখা ফার্স্ট এইড বক্স ড্যাশবোর্ডের ওপরে রেখে মৃদু স্বরে বলে, ইটস ওকে, বাট আমি এখনও অসভ্যতামির ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি। সো আই অ্যাম স্টিল এ জেন্টালম্যান। কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয়। ইরফান গাড়ির ডোর লাগিয়ে গটগটে পায়ে এগিয়ে গিয়ে ফারহাকে ছোট করে বলে, গাড়িতে বসো। ফারহা ইরফানের কথা মেনে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিম মৃদু স্বরে বলে, বারবিডল। নাসিমের কথা শেষ করার আগে ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয়। নাসিম কিছুটা দুলে ওঠে। ইরফান দুহাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না? কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি? তোর হাত আমি ভেঙে দিব নাসিম। নাসিম নীরবে চেয়ে থাকলো ইরফানের দিকে। ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙুল উঁচিয়ে বলে, লাস্ট ওয়ার্নিং করছি, ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি, নয়তো তোকে ছাড়বো না আমি। নাসিম মৃদু হেসে বলে, সাহেলের মতো অবস্থা করবি নাকি? ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে, ওর চেয়েও করুণ অবস্থা করব। নাসিম হেসে ফেলল। ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আরেকটা ধাক্কা দেয়। নাসিম হাত উঠিয়ে বলে, এটা তুই আমার সাথে করতে পারবি না। ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায়। উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, ঠিক যেমন তুই সাহেলের মতো অমানুষ হতে পারবি না। নাসিম অসহায় চোখে চেয়ে রইল। দৃষ্টি ঝাপসা হলো খানিকটা। বিষাদ সুরে বিড়বিড় করল, যদি আমি ছিনিয়ে নিতে পারতাম তবে বারবি ডল কি আমার হতো? ও তো তোকে চায় ইরফান, ও আমার হতো না। অমানুষ হলে যদি বারবি ডলকে পাওয়া যেত তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টার নিমিষে আয়ত্ত করে নিতাম। ইরফান তাদের বাসার এরিয়ার ভেতরে গ্যারেজে গাড়ি সাইড করে। প্রথমে ফারহা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইরফান মায়েরার পাশের সিটের ডোর খুলে মায়েরাকে কোলে নিতে গেলে মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা মিনমিন করে বলে, বাইরে ফারহা আপু, বাড়িতে সবাই, প্লিজ আমি হেঁটে যেতে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। আমার কোমর, পা সব ঠিক আছে তো? ইরফান ভুরু কুঁচকে বলে, ওকে, আমি ভেঙে দিচ্ছি। মায়েরা অসহায় কণ্ঠে বলে, ই না না। ইরফান ঝট করে মায়েরাকে তার কোলে তুলে নিল। এরপর গাড়ির ডোর পা দিয়ে লাগিয়ে দেয়। বাড়ির দিকে যেতে যেতে ফারহার উদ্দেশ্যে গম্ভীর সুরে দুটো শব্দ বলে,
ফারহা এসো। মায়েরা চোখ নামিয়ে রেখেছে। কি যে অস্বস্তি লাগছে মেয়েটার। ফারহা ইরফান মায়রাকে দেখে হাসলো। ইরফান ভাই মায়রার প্রতি ভীষণ সিরিয়াস, তেমনই পজিটিভ, সাথে কেয়ারিং। ফারহা একদিনেই ব্যাপারটা খুব নিখুঁতভাবে ধরতে পারলো যেন। ওদিকে শুদ্ধ শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেড়ায়। গত পরশু রাতে শুনলই না তার জ্বর এসেছে, সকালে আসলো। তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল। আজ সারাদিন কত অ্যাভয়েড করলো। ফারহার চোখ জোড়া আবারও ঝাপসা হয়। মাথা ব্যথা করছে, জ্বর কিছুটা বেড়েছে হয়তো। ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করলো। মেইন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান। কোনো দিকে তাকায় না, গটগটে পায়ে এগিয়ে যায়। তবে মায়রার চোখ পড়ল একজন বয়স্ক মহিলার সাথে একটা বাচ্চা ছেলে। ইনায়া আর তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে। লজ্জায় মায়রার কান্না পায়। মিনমিন করে বলে, আপনার পায়ে পড়ি, আমায় নামিয়ে দিন, আমি হেঁটে যাব। ইরফান বিরক্ত হয়। সে কিছু বলার আগে বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায়। বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো দুলাভাই? ইরফান স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর করল, আই এম ফাইন, ইউ? বয়স্ক মহিলাটি মিষ্টি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই এম অলসো ফাইন মাই গ্র্যান্ডফাদার। মায়েরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে। কেমন বিদেশি বিদেশি লাগছে। ভদ্র মহিলাটি দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে চেয়ে হেসে বলে, তুমি আমার ইরফান দাদু ভাইয়ের লিটল গার্ল? মায়েরা কি বলবে বুঝলো না। তার ভীষণ লজ্জা লাগছে। এটা কে? পিছন থেকে তারেক নওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে, মায়েরার কি হয়েছে? ইরফান মৃদু স্বরে জবাব দেয়, ও সিক। এরপর সামনে দাঁড়ানো তার বাবার ফুফুর দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে পরে কথা বলছি গ্র্যান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, শিওর দুলাভাই। এরপর মায়েরার গালে হাত দিয়ে বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব, কেমন? মায়েরা এমন বিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না। এতগুলো মুরব্বী মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগলো। তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মায়েরা অবাক হয়েছে। ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাসও আছে। ইরফান মায়েরাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে ফারহাকে নিয়ে ইনায়া বসায়। তারেক নওয়াজ এর ফুপু ফারহার পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয়। ইরফান মায়েরাকে তার ঘরে এনে বেডে বসিয়ে দেয়। মায়েরার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, এসব খুলে ফেলো ফাস্ট। মায়েরা রেগে বলে, আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক। একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না, এখন আবার সব খুলতে বলছেন। ইরফান রেগে মায়েরার গাল চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়। খবিশ লোক একটা। ইরফান নরম করে গাল চেপে ধরেছে। মায়েরাকে রেগে এমন ফোঁসফোঁস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকালো। কিছু সময় পর ইরফান মৃদু স্বরে জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ টু মি? আচ্ছা, এটার অর্থ হচ্ছে তুমি আমার কে? মায়েরার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরনে। চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে আবারও বলে, আনসার মি স্টুপিড গার্ল। মায়েরা কি বলবে খুঁজে পায় না। এই লোক তো তাকে 24 ঘন্টা স্টুপিড গার্ল বলতে থাকে। মাত্রই আবারও বলল। ইরফান আবারও বিরক্তি কণ্ঠে বলে, আনসার করো। মায়েরা হঠাৎই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে, স্টুপিড গার্ল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরার থেকে এমন উত্তর বোধহয় আশা করেনি। মায়েরা নিজেও বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান তার বাঁ হাত মায়েরার চোখের ওপরে রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে। ডান হাতে মায়েরাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয়। মায়েরা তার চোখের ওপর থেকে দু হাতে ইরফানের হাত সরাতে চায়, সাথে কোল থেকে নামতে চায়। ইরফান মায়েরার কোমরে রেখে হাতের বাঁধন দৃঢ় করল। বাঁ হাতে মায়েরার বাঁধা হিজাব খুলে পাশে রাখল। এরপর দু হাতে মায়েরাকে নিজের দিকে টেনে নেয়। মায়েরা ইরফানের থেকে ছাড়া পেতে চায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ নো, আই অ্যাম এ জেন্টালম্যান, সো ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মুখ এগিয়ে নিলে মায়েরা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয়। ইরফানের মুখ গিয়ে ঠেকে মায়েরার গলায়। ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায়, তার কাজে ব্যাঘাত ঘটায়। মেয়েটার গলার এক কোণায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায়। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ভাবলেশীন। মায়েরা দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। একটুও নড়াতে পারল না ইরফানকে, না তো নিজেকে ছাড়াতে পারল।
মায়েরা দাঁতে দাঁত চেপে বসে রইল। কিছু সময় পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরার মুখ পানে তাকায়। মায়েরার চোখ বন্ধ। ইরফান মায়েরার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আর কখনো ডিস্টার্ব করবে না। এরপর মায়েরার বোরখা হাঁটুর ওপরে তুলে দেয়। এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে, এটা খোলো। মায়েরা ইরফানের কোল থেকে নেমে বসে। ইরফান কিছু বলল না, তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মায়েরাকে। মায়েরা তার মাথা নত করে রাখে, মিনমিন করে বলে, প্লিজ আপনি যান, আমি লাগাতে পারবো। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, আর ইউ শিওর? মায়েরা মাথা নিচু করে মাথা ওপর নিচ করে সম্মতি দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো তুমি পারবে না। মায়েরার রাগ হয়, মাথা তুলে রেগে বলে, যাবেন আপনি? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মায়েরা দু হাতে তার মাথা চেপে ধরে। উফ, এই লোকটা কি শুরু করেছে! আবারও মাথা তুলে রেগে মেগে শব্দ করে বলে, আপনি দয়া করে যান তো অসভ্য লোক। আমার সব ঠিক আছে, আমি এক্ষুনি নাচতে পারবো। আপনি চাইলে নেচে দেখাচ্ছি। দেখাবো? ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়েরার রাগান্বিত মুখ পানে। নাকের পাটা ফুলিয়ে ফেলছে, চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড়, ফর্সা মুখ কিছুটা লাল। ইরফান বিড়বিড় করল, ইন্টারেস্টিং। মায়েরা আবারও রেগে বলে, কি হলো, কিছু বলছেন না কেন? ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়, প্যান্টের পকেটে দুহাত রেখে গম্ভীর গলায় বলে, ওকে, স্টার্ট নাও। কোনটাতে কমফোর্ট, সং অর উইস্টেল? মানে গান নাকি শীষে নাচবা? মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। সে তো কথার কথা বলল, আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপশন দিচ্ছে গানের সাথে নাচবে নাকি শীষের সাথে। সে কি পাগল নাকি? এই লোকের সামনে সে নাচতে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে। ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসলো। এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলম আর একটি ব্যথার ওষুধ বের করে মায়েরার দিকে ছুঁড়ে দেয়। এগুলো মায়েরার কোলের ওপরে গিয়ে পড়ে। ইরফান পর্নের ব্লেজার খুলে ফেলল। এরপর পর্নের শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ফ্রম টুডে ইউ ক্যান গেট অ্যাংরি, প্রমিস ইজ গ্রান্টেড। মানে আজ থেকে তুমি রাখতে পারো, অনুমতি দেওয়া হলো। মায়েরা হা করে ইরফানের কাণ্ড কারখানা সহ ইরফানের কথাগুলো শুনল। মনে হচ্ছে তার খালি পেটে বদহজম হয়ে যাবে। মায়েরা হঠাৎই প্রশ্ন করে ওঠে, আপনিই সেই, তাই না? ইরফানের পা থেমে যায়, পিছু ফিরে ভুরু কুঁচকে বলে, হু? মায়েরা ঢোক গিলে বলে, শিশওয়ালা। ইরফান উল্টো ঘুরল। মায়েরা হতাশ হয়, আবারও বলে, বলুন না, কি হয় বললে? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আপনি একটা মিথ্যাবাদী। ইরফান আবারও পিছু ফিরে মায়েরার দিকে তাকায়। এগিয়ে এসে মায়েরার কাছে দাঁড়িয়ে দু হাত বুকে আড়াআড়িভাবে রেখে গম্ভীর গলায় বলে, ইউ নো, তুমি ঠিক কতটা স্টুপিড? মায়েরা অবাক হয়, সে কি বলল, আর এই লোক কি বলছে? ইরফান হঠাৎই মায়েরার দিকে ঝুঁকে ডান হাতে শক্ত করে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা তার দু হাতে ইরফানের হাত সরাতে চায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানোর সাহস কোথায় পেয়েছিলে? ইভেন তখন রাত ছিল। এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাগুলো বলে মায়েরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, অপুষ্টি পেশেন্ট তুমি, মুখ থুবড়ে পড়তে কেন? এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন? ইভেন রাতে বেরিয়েছিলে? ভয় ডর নেই মনে? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আসে। কোনো মতে বলে, আপনিই তো ছিলেন, ভয় পাওয়ার কি আছে? ইরফান আবারও রেগে মেগে মায়েরার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ তো, চিনতে তখন দেখেছিলে? অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত স্টুপিড। ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোর মানচিত্র চেঞ্জ করে দিতে। মায়েরার চোখ ভরে ওঠে। সে তো জানতো ইরফানই তার শিশুয়ালা, তবুও ইরফান স্বীকার করায় মায়েরার চোখে আনন্দ অশ্রু ভিড় জমায়। ইরফান মায়েরার চোখে পানি দেখে দ্রুত গাল ছেড়ে দিল। কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগলো। অতঃপর বলে, হোয়াট হ্যাপেন্ড? মেরেছি স্টুপিড? এরপর ছোট করে বলে, ডোন্ট ক্রাই। কথাটা বলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। না চাইতেও ঠোঁটের কোণে একচিলিতে হাসি ফুটে উঠল। ভাবনার মাঝে রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। রিতা ধীর পায়ে ভেতরে এসে ভাতের প্লেট রেখে যায়।
মায়েরা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায়। মনে হচ্ছে সোজা হতে পারছে না, ভালোই ব্যথা পেয়েছে। ওভাবে ধীরে ধীরে বোরখা চেঞ্জ করে জামা পায়জামার পাল্টে নেয়। এরপর আয়না দেখে দেখে কোমরে ব্যথার জায়গায় মলম দিল। দু হাঁটুতে খুব সামান্য লেগেছে, তাই ওখানে আর মলম ছোঁয়ায় না। এরপর বেডের ওপরে বসে ভাত খেতে শুরু করে। এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয়। মায়েরা তাকায় ইরফানের দিকে, দুজনের চোখাচোখি হয়। ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান কিছু বলল না। মায়েরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি আমাকে আগে থেকে চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান বিস্ময় চোখে তাকায় মায়েরার দিকে, রেগে বলে, স্টুপিড, আমাকে তোমার বখাটে ছেলে মনে হয়? লাইক ইউ? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে বখাটে? খবিশ লোক। রেগে বলে, আপনি আমাকে বখাটে বললেন? ইরফান গম্ভীর গলায় বলে, ইয়া, ইউ আর এ স্টুপিড গার্ল। একটু থেমে বলে, তোমাকে চিনতাম না। ইনফ্যাক্ট ওই বাসায় যে তুমি নামের একটা স্টুপিড মেয়ে থাকতো সেটাও জানতাম না। আদারওয়াইজ সে রোডের আশেপাশে যেতাম না। মায়েরার কেন যেন রাগ হয়। ইরফান মায়েরাকে তার দিকে রেগে তাকাতে দেখে মায়েরার কপালে একটা টোকা দিয়ে বলে, পুস্কি মেয়ে, চোখ নিচে রাখবে। যা বলেছি ইটস ট্রু, ইটস ট্রু। মুখ দিয়ে বেরই হচ্ছে না। যাই হোক, যা বলেছি এটাই সত্যি। আই ডোন্ট লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি না। মায়েরার ইচ্ছে করলো তার ভাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে। সেই ইচ্ছেকে আপাতত চেপে রাখলো। কোলের ওপর থেকে ভাতের প্লেটটা ঠাস করে বেডের ওপরে রেখে দেয়। এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এটেও হাতের এক আঙুল উঁচিয়ে বলে, এই মিস্টার, আই হেট ইউ। শুনতে পেয়েছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। এই পুস্কি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ড বার বলল তাকে নাকি হেট করে ও। ইরফানের এক বিন্দু হজম হয় না এটা। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়েরাও রেগে বলে, আপনিও যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি শুনি, তেমনি আমিও আপনাকে। আর বলতে পারল না। ইরফান হঠাৎই মায়েরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা ছটফট করে নিজেকে ছাড়াতে। তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না, আবার শুধু কাছে আসবে। ইরফান দুহাতে মায়েরাকে শক্ত করে ধরল। মায়েরার জেদ চাপে। এই লোকটাকে তো সে ছাড়বে না, তাকে পছন্দ করবে না কেন? মুচড়ামুচড়ি করতে থাকে। ইরফান তীব্র বিরক্তিতে কপাল কোঁচকালো। ইচ্ছে করলো ঠাঠি একটা চর মারতে। একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে, বাট এ তো একটা আস্ত স্টুপিড। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গাল উঁচু করে ধরে। ইরফান রেগে কিছু বলতে গিয়েও জিভ গুটিয়ে নেয়। মায়েরার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকণা দেখে মায়েরাকে ছেড়ে দুহাতের আজলায় মায়েরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়েরা পিটপিট করে তার ভেজা চোখ জোড়া মেলে তাকায়। বাচ্চাদের মতো করে বলে, আপনি আমাকে পছন্দ করেন না? ইরফান মায়েরার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়েরার গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা দুবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর দুহাতে মায়েরাকে খানিকটা উঁচু করে মায়েরার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে। এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে। ওভাবে মৃদুস্বরে বলে, লাইং গার্ল, আই রিয়েলি ডোন্ট লাইক ইউ। আচ্ছা, এইবার দৃশ্যপট যাচ্ছে শুদ্ধর কাছে, বুঝছো? আমি বাংলাদেশে এসেছি। শুদ্ধ গড়াগড়ি খাওয়ার মতো করে হেসে বলে, ওগো মিথ্যাবাদী মোর দাদি, আমি খাট থেকে পড়লেও সব দোষ তোমার গ্র্যান্ডমা। তারেক নেওয়াজ এর ফুফু বিরক্ত হয়ে বলে, এ বাদরের সা, আমাকে তোমার লায়ার মনে হয়? শুদ্ধ এবার একটু সিরিয়াস হয়ে বলে, সত্যি এসেছো? শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, ফাইনালি আমি মাকে নিয়ে আসছি। কতদিন পর আমার একমাত্র বুড়ি বউটার চাঁদ মুখখানা দেখব। আহ, ভাবতেই আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। বলছে তুমি গোলাপি হচ্ছ না মাই ফার্স্ট ওয়াইফ? শুদ্ধর দাদি হেসে বলে, ইয়েস বাবু, আমি তোমার লাল মুখ ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে দেব ভেবেই গোলাপি হয়ে গিয়েছি। শুদ্ধ ভোতা মুখ করে ডাকে, গ্র্যান্ডমা। শুদ্ধর দাদি মৃদু হেসে বলে, ত্রিনাকে নিয়ে এসো, আমি ওয়েট করছি তোমাদের জন্য। ওকে মাই ফার্স্ট ওয়াইফ। ধরনীর বুকে সন্ধ্যার আমেজ নেমেছে। মায়েরা ইরফানের বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ইরফানের দুহাতের বাহুবন্ধনীর মাঝে মায়েরা। ইরফানের থুতনি রাখা মায়েরার মাথা বরাবর। সেও ঘুমিয়েছে বউকে সঙ্গ দিতে গিয়ে।
মিটিমিটি ফ্যানের বাতাস সাথে এসি মিলিয়ে মায়রার শরীর ভীষণ ঠান্ডা। তবে ইরফানের উষ্ণতায় তা মায়রাকে খুব বেশি কাবু করতে পারল না। ইরফানের ঘুম ভেঙে যায়, ডান হাতে কপাল স্লাইড করে। দুপুরে না খাওয়া সাথে অভ্যাসগত বিকেলে 1 কাপ কফি না খাওয়ার ফল। বাঁ হাত নাড়তে গিয়েও পারল না। চোখ মেলে তাকালে দেখল মায়রা তার বাঁ হাতের বাহুতে মাথা রেখে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়রার মুখ পানে, যেন গভীর ভাবনা ভাবছে। হঠাৎই চোখ সরিয়ে নিয়ে ঘূর্ণমান ফ্যানটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়রাকে তার বালিশে শুইয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাগরিবের কাজা নামাজ আদায় করল। এরপর জায়নামাজের ওপর আবারও শয়তান হয়ে শুয়ে পড়ে। দৃষ্টি ঘুরিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে কেমন নির্জীব চোখে চেয়ে থাকে। ভীষণ অস্থির লাগছে। ফোনের ভাইব্রেট শব্দে শোয়া থেকে উঠে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, স্যার কনফার্ম করব? ইরফান নিশ্চুপ, বাহাত প্যান্টের পকেটে রেখে মায়রার পানে চেয়ে আছে। প্রায় 3 মিনিট পেরিয়ে গেলেও ইরফানের কোনো আনসার না পেয়ে কলের ওপাশ থেকে লোকটি আবারও ডেকে ওঠে, স্যার। ইরফান অস্থির হয়। এসির মাঝেও কেমন ঘামছে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রার দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। ডান কানে এখনো ফোন, বাঁ হাতে ঘুমন্ত মায়রাকে টেনে জড়িয়ে নিল নিজের সাথে। ওপাশ থেকে লোকটির আবারও ডাক আসে। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে, বিড়বিড় করে, মাই বাট ফ্লাওয়ার। কথাটা বলে আবারও চুপ হয়ে যায়। কানে এখনো ফোন। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, মেবি আই ওন্ট বাট ওকে। মানে এর বাংলা হচ্ছে, হয়তো আমি পারবো না, কিন্তু কনফার্ম করো। মায়েরা ঘুমের মাঝেই নড়ে চড়ে ওঠে। উষ্ণতা পেয়ে আরও খানিক সিটিয়ে নেয় নিজেকে ইরফানের দিকে। ইরফান কল কেটে ফোন বেডের ওপরে ছুঁড়ে ফেলে। দুহাতে মায়েরাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। গলায় ছোট ছোট চুমু আঁকে। থেকে থেকে শ্বাস টানে দীর্ঘ, চোখ বন্ধ। কিছু সময় পেরোলে ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকায়। বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ স্টুপিড গার্ল। একটু থেমে হতাশ কণ্ঠে বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো লিটল গার্ল। এর বাংলা হচ্ছে, তুমি এত ছোট মেয়ে কেন? বেশ কিছুক্ষণ পর মায়রাকে ছেড়ে ইরফান বেড থেকে নেমে পড়ে। ঘরের কম পাওয়ারের একটি বাতি জ্বালায়। কাভার থেকে শার্ট, প্যান্ট, ব্লেজার সব বের করে দ্রুত রেডি হয়ে নিল। এরপর হাতে হাত ঘড়ি পরে নিল। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্ট পরিহিত ইরফান নিজেকে একবার দেখল। এরপর দৃষ্টি ঘুরিয়ে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব ঘুমন্ত মায়রাকে দেখল। আবারও দৃষ্টি ঘুরিয়ে আয়নায় তার চোখের দিকে তাকালো। সে নিজেকে মায়রার দেওয়া বর্ণনাগুলোর সাথে মেলানোর চেষ্টা করছে। তার চোখগুলো সত্যিই বিড়ালের চোখের মতো। ইরফান হতাশ হয়। এটা কি মায়রার পছন্দ নয়? তার শীষ মায়রার পছন্দ, এটা তো কনফার্ম। আর কিছু কি পছন্দ নয়? ইরফান চিন্তিত হলো। তার কি ট্রিটমেন্ট করানো উচিত? মায়রা যে তাকে বিদেশিদের মতো বলে, কিন্তু সে বাংলাদেশিদের মতো হবে কি করে? গায়ের রং কালো করে কিভাবে? চোখের মনে কালো করে কিভাবে? লেন্স লাগাবে কি? ইরফান এসব উদ্ভট টপিক নিয়ে ভাবছে। এসব তার খেয়ালে আসতে চরম বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। ভাবনার ইতি ঘটিয়ে কিছু ফাইল চেক করে। বেছে বেছে ইম্পর্টেন্ট ফাইলগুলো ঘর থেকে নিয়ে বেরোতে নিলে মায়েরার ঘুম জড়ানো কণ্ঠ পায়। কোথায় যাচ্ছেন? ইরফানের পা থেমে যায়, পিছু ফিরে তাকায়। মায়েরা ঘুম ঘুম ফোলা চোখ মুখে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে দিলে মায়েরা চোখ কুঁচকে নেয়। ইরফান এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, অফিস, তোমার কিছু লাগবে? মায়েরা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। কিছু একটা ভেবে বেড থেকে নেমে বলে, আমার জন্য আইসক্রিম আনবেন। ইরফান অবাক হয়ে বলে, ফ্রিজে নেই? মায়েরা দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ শেষ। ইরফান অবাক হয়ে বলে, স্টুপিড, কবে খেয়েছো সব? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। এই লোকটা একটা অলসের ডিব্বা, এই জন্য তাকে ফ্রিজ এনে দিয়েছিল। মায়েরা এখন বুঝেছে, ফ্রিজ না আনলে তো ডেইলি দোকান থেকে আনতে হতো, তাই ফ্রিজ এনেছে। ফ্রিজ তো এনেছে, 3 মাসের বেশি হয়ে গেল, তো সব শেষ হবে না? ইনায়ের বিয়েতে কতজন খেয়ে নিয়েছে, সে তো খেতেই পারেনি, আর এই লোক তাকে সব খাওয়ার অপবাদ দিচ্ছে। মায়েরা কিছুটা রেগে বলে, আপনি 1 ফ্রিজ আইসক্রিম দিয়ে কি আমাকে পুরো জীবন চালিয়ে নিতে বলছেন? কিপটে লোক একটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড গার্ল। একটু থেমে মৃদুস্বরে বলে, আবার আনিয়ে দিব। আই হ্যাভ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার করো। মায়েরা খুশি হয়, মাথা নেড়ে বলে, বলুন। ইরফান গলা ঝেড়ে প্রশ্ন করে,
ডু ইউ প্রেফার এ লোকাল পারসন অর এ ফরেনার পারসন? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। আচ্ছা, এইটুকুর অর্থ হচ্ছে তুমি কোনটা বেশি পছন্দ করো, মানে বাংলাদেশি ছেলে নাকি বাইরের দেশের ছেলে, এরকমই বোঝাচ্ছে, বুঝছো? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়ের বোকা চাহনি দেখে আবারও গলা ঝেড়ে বলে, আই মিন, তুমি ফরেন ছেলে লাইক করো আর আমাদের দেশের ছেলে? মায়েরা এবার ভালো করে বুঝতে পেরে সহজ মনে উত্তর করলো, দেশি ছেলে থাকতে বিদেশি ছেলেদের কেন পছন্দ করতে যাব? পাগল নাকি? আমাদের দেশের ছেলেরাই অনেক সুন্দর। একটু থেমে ইরফানের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আপনার কি বিদেশি মেয়ে পছন্দ? ইরফান মায়েরার প্রশ্ন শুনল না। মায়েরার প্রথম কথা শুনেই তার যেমন হতাশ লাগলো তেমনই রাগ হলো। ডান হাতে মায়েরার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, এখন থেকে বিদেশি ছেলেদের লাইক করবে, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে ইরফান মায়েরার গাল ছেড়ে গটগটে পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা অদ্ভুতভাবে ইরফানের দিকে চেয়ে থাকে, বিড়বিড় করে, খবিশ লোক। আমার দেশি ছেলে ভালো লাগে, তাতেও এই লোকের সমস্যা, খবিশদের দাদা একটা। ইরফান নিচে নেমে তার দাদির রুমে গিয়ে ডাকে, গ্র্যান্ডমা। ইরফানের দাদি ইরফানকে দেখে বেড থেকে নেমে আসে। ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে, আই থিঙ্ক বিয়ে করে তুমি অনেক শুকিয়ে গিয়েছো। ইরফান বিব্রত বোধ করে। ইরফানের দাদি আড়ালে মিটমিটি হাসে ইরফানকে বিব্রত বোধ করতে পেরে। ইরফান তার দাদির ফান ধরতে পেরে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক তুমি এখন আমার গ্র্যান্ডফাদারকে ছাড়াও অনেক গ্র্যান্ডফাদারদের দেখা স্টার্ট করেছো। দ্যাটস ওয়াই তুমি ব্লাইন্ড হওয়ার পথে। ইরফানের দাদি থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ ছেলে! এসব রেখে বলে, তুমি কি তোমার ওয়াইফকে লাইক করতে শুরু করেছো? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, নো, নো প্রবলেম, তুমি ওকে 100% লাইক করবে, আমি ম্যানেজ করব। ইরফান বাইরে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে ট্রাই ইট। মায়েরা বেডের ওপরে গুটেসুটি মেরে বসে আছে। তার পাশেই সেই বিদেশিদের মতো বয়স্ক মহিলাটি বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথা বলার মাঝে ইংলিশটাই বেশি বলে। ইনি তারেক নেওয়াজের ফুফু, অর্থাৎ তারেক নেওয়াজের বাবার বোন। ইরফানের দাদা দাদি ইরফানের ছোটবেলাতেই মারা গিয়েছে। তার দাদার এই একমাত্র বোন আছে, যে কানাডায় থাকে। বয়স্ক মহিলাটি ঘরে এসে প্রথমে মায়রার সাথে এসব গল্পই করেছে। কিছুক্ষণ পর তিনি কল কেটে মায়রার দিকে ফিরে বসে। মায়রার গালে হাত দিয়ে বলে, এই যে আমার দাদু ভাইয়ের বউ, আমার কথা মন দিয়ে শোনো। মায়েরা মাথা নেড়ে মৃদু হেসে জবাব দেয়, জি দাদিমা বলুন। ইরফানের দাদি মায়েরার গালে হাত রেখে বলে, তুমি খুব সুইট একটা মেয়ে। আমার ইরফান দাদু ভাইয়ের সাথে খুব মানিয়েছে। আসলে আমি আসবো করে আসতে পারছিলাম না। আমার ছোট দাদু ভাই খুব অসুস্থ ছিল, সে সুস্থ হলে এদেশে আসলাম। ইরফান তোমায় মানে না শুনেছিলাম, এখানে এসে তোমাদের একসাথে দেখে ভালো লাগলো। মায়েরা অবাক হলো ইরফানের দাদিকে একদম বাঙালিদের মতো করে কথা বলতে দেখে। যদিও বাংলাতেই বলে, তবে থেকে থেকে ইংলিশ শব্দ বলে। তবে তার সাথে কথা বলার সময় এমন করলো না। বয়স্ক মহিলাটি মায়েরার জামা ধরে অবাক হয়ে বলে, এসব জামা পরে থাকো তুমি? মায়েরা মৃদু স্বরে বলে, জি। ইরফানের দাদি হতাশ কণ্ঠে বলে, তোমার শাশুড়ি তো দেখি কোনো খেয়াল নেই। ছেলে এমনিতেই বউ মানে না, বউটাকে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে রাখবে, তা না করে উল্টা তোমাকে জামা পরিয়ে রাখে। আমার দাদু ভাই তোমাকে ভালোবাসবে কিভাবে তাহলে? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দাদির দিকে। তিনি আবারও বলেন, তোমার শাশুড়ির এই বিয়েতে মত ছিল না, আমি সব জানি, তাই কোনো চিন্তা করো না। আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। আমি তোমাকে যা যা বলবো তুমি এখন থেকে সেসব করবে, বুঝেছো? মায়েরা পিটপিট চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি উঠে গিয়ে তার লাগেজ থেকে অনেক বড় একটা প্যাকেট বের করলো, সাথে দুটো গয়নার বাক্স। এরপর মায়েরার পাশে সেসব রাখে। প্রথমে বড় প্যাকেটটির ভেতর থেকে অনেকগুলো শাড়ি বের করে। তার মধ্যে থেকে একটি কালো সিল্কের শাড়ি মায়েরার কাঁধে ধরে বলে, বাহ, খুব সুন্দর লাগছে, এখন এটা পরে এসো যাও। মায়েরা কি বলবে বুঝলো না। বোকার মতো একবার শাড়ির দিকে তাকায়, আরেকবার বয়স্ক মহিলাটির দিকে। তিনি মায়েরার গালে হাত দিয়ে বলে, তুমি বোকা মেয়ে নাকি? জানো না ছেলেদের এভাবে হাতে রাখতে হয়? বাঙালি মেয়ে হয়েও দেখছি কিছুই জানো না। আচ্ছা, তুমি যদিও ছোট, আমি এসব শেখানোর জন্য এসেছি। তারেক আমাকে বিয়ের পর থেকে আসতে বলছিল, সে যাক, এবার এসেছি। তোমাকে সব শিখিয়ে পড়িয়ে তবেই কানাডায় ফিরব। মায়েরাকে এখনো বোকার মতো চেয়ে থাকতে দেখে তিনি আবারও বললেন,
এখন থেকে সবসময় শাড়ি পরবে। আমার ইরফান দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে। এসব জামা আর কখনো পরবে না। শাড়ি ছেলেদের দুর্বলতা। যদিও আমার ইরফান দাদু ভাই গুড বয়, তবুও ছেলেদের বিশ্বাস নেই। তাই এখন থেকে আমি যা বলবো সব মেনে চলবে, বুঝেছো? শাড়ি পরে সেজেগুজে থাকলে ইরফান তোমাকে নিয়ে ভাববে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আমি জামা পরলেও উনি আমার কথা ভাবে তো। ইরফানের দাদি ভুরুকুসকে বলে, তোমাকে কোলে নিয়েছিল বলে তোমার এমন মনে হচ্ছে। ও তোমাকে হেল্প করেছে। বইয়ের ভালোবাসা আলাদা। এইবার যাও, শাড়িটা পরে এসো। মায়েরা কথা বাড়ালো না, চুপচাপ এখানে শাড়ি পরে নিল। তার অস্বস্তি হচ্ছে। ব্লাউজের হাতা কাটা আর সাইজেও কেমন ছোট ছোট। যদিও মায়েরা শাড়ি দিয়ে ঢেকে নিয়েছে, মাথায় আঁচল দিয়ে কাঁধেও ঢেকে ফেলেছে। ইরফানের দাদি অসন্তুষ্ট চোখে চাইলেন মায়েরার দিকে। এগিয়ে এসে বললেন, এভাবে পরলে হবে না। নো প্রবলেম, আমি ঠিক করে দিচ্ছি। এরপর তিনি শাড়ির আঁচল কাঁধে কুচি করে পরিয়ে দিলেন। সাথে মায়েরার কোমর ঢেকেছিল শাড়ি দ্বারা, তা উন্মুক্ত করে দিয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, এবার ঠিক আছে, এভাবে শাড়ি পরবে, বুঝেছো? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। অসহায় কণ্ঠে বলে, দাদিমা, আমাকে ক্ষমা করুন, আমি এভাবে পড়তে পারবো না। ইরফানের দাদি অবাক হয়ে বলে, আরে মেয়ে, আমার ছেলের বউ তোমার চেয়ে অনেক বড়। সে এভাবে বাইরে যায়, আর তোমাকে আমি বাসায় থাকতে বলছি। এটা পারছো না? পারতে হবে, বুঝেছো? মায়েরার হাত পা সরিয়ে কাঁদতে ইচ্ছে করলো। সে পাগল নাকি? এভাবে সে ঘুরবে? অসম্ভব। একবার এই ঘর থেকে বেরোলে সেসব খুলে ফেলবে। ইরফানের দাদি মায়েরাকে বসিয়ে তার আনা গহনাগুলো পরিয়ে দিতে লাগলেন। গলায় একটা হার পরিয়ে দিলেন, দু হাতে বালা, কানে দুল, ডান হাতের অনামিকা আঙুলে একটা আংটি পরিয়ে দিলেন, সবগুলো সোনার। সব শেষে হাতে ছোট্ট একটা নোজপিন দিয়ে বললেন, তোমার নাক ফুটো আছে? মায়েরা মাথা ঝাঁকালো, অর্থাৎ আছে। ইরফানের দাদি নোজপিন পরিয়ে দিতে নিলে মায়েরা নিজে আয়না দেখে পরে নিল। তার বিয়ের কয়েকদিন আগে তার মা তার নাক ফুরিয়ে দিয়েছিল। এরপর থেকে ছোট সোনার রিং পরিয়েও দিয়েছিল। মায়েরা রাগ করে খুলে দিয়েছিল তাকে বিয়ে দেওয়ার জন্য। পড়ার সময় একটু ব্যথা পাই, তবে ফুটো বন্ধ হয়নি এখনো। মায়েরা ইরফানের দাদির সামনে আসলে তিনি মায়েরার থুতনিতে হাত দিয়ে বলেন, খুব সুইট লাগছে তোমাকে। এসব গহনা কখনো খুলবে না, আর এভাবে শাড়ি পরবে সবসময়। কিছু একটা ভেবে প্রশ্ন করে, কতদিন হলো ইরফানের সাথে এক রুমে থাকছো? মায়েরা বোকা চোখে চেয়ে থাকে। ইরফানের দাদি আবারও বলেন, তোমাদের মধ্যে কিছু হয়নি তাই না? মায়েরা প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, কি হবে? ইরফানের দাদি কপাল চাপড়ালেন। গলা আর একটু নিচু করে সময় নিয়ে কিছু বোঝানোর মতো করে বলতে লাগলেন। মায়েরা চোখ বড় বড় করে শব্দ করে বলে ওঠে, আস্তাক ফিরুল্লাহ। ইরফানের দাদি ভুরু কুঁচকে বলে, আস্তাক ফিরুল্লাহ নাই, বলো আলহামদুলিল্লাহ। মায়েরা দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, দাদিমা, আমার বাথরুম পেয়েছে। বয়স্ক মহিলা বলে উঠলেন, পরে যেও, আগে আমার কথা শেষ করতে দাও, নয়তো স্বামীরা অন্য মেয়ের কাছে চলে যায়। আমার ছেলের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। খুব বাজে ব্যাপার হয়, তাই তোমাকে আগেই শিখিয়ে দিচ্ছি, এসো। মায়েরার কেঁদে দেওয়ার মতো অবস্থা। মাথা নেড়ে বলে, সত্যি দাদিমা, আমার বাথরুমে যেতে হবে। আচ্ছা, আমার বাথরুমে যাও, কিন্তু আমার তো সবার বাথরুমে গেলে বাথরুমে চাপ আসে না। হোয়াট? মায়েরা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফানের দাদি বলে, এই শাড়িগুলো নিয়ে যাও। মায়েরা দ্রুত পিছু ফিরে শাড়িগুলো নিয়ে নেয়, নয়তো আবারও ইনার সামনে পড়তে হবে। এরপর কোনো কথা না বলে এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিছন থেকে ইরফানের দাদি বলে, আবার আসবে কিন্তু, আরও অনেক কিছু শেখানোর বাকি আছে তোমাকে। মায়েরা বিড়বিড় করলো, জীবনে না, ইনি না যাওয়া পর্যন্ত আমি ঘর থেকে বের হব না। কি সব কথা বলে সে। মায়েরা তার ঘরে যেতে গিয়েও থেমে গেল। হায় হায়, সে তো অনেক খোলামেলা হয়ে আছে। ছাদের সিঁড়ির দিকে চোখ পড়লে দেখল ফারহা আর ইনায়া ছাদের দিকে যাচ্ছে। ইনায়ার চোখে মায়েরাকে পড়লে মেয়েটা অবাক হয়, তবে বুঝলো এসব তার দাদির কাজ। মৃদু হেসে মায়েরাকে বলল, মায়েরা ছাদে এসো। মায়েরা সম্মতি দিয়ে দ্রুত ইরফানের ঘরে গিয়ে শাড়িগুলো এক জায়গায় রেখে শরীরে একটি ওড়না জড়িয়ে নিজেকে ঢেকে নিল। এবার ভালো লাগছে। এরপর সময় ব্যয় না করে ছাদের উদ্দেশ্যে এগোলো। রাতে ছাদে যেতে তার অনেক ভালো লাগে, সাথে দুজন সঙ্গী থাকলে তো কথাই নেই। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ত্রিনা বেগম শুদ্ধর কথায় বেডের ওপরে বসে বললেন, এখানে এসে বস। এত ব্যস্ত থাকিস,
ভাবছি গ্রামে চলে যাব এবার। শুদ্ধর মন খারাপ হলো। তার মা গ্রামে একা থাকলে তার একা একা এখানে থাকতে ভালো লাগে না। এগিয়ে এসে মায়ের পাশে বসলো শুদ্ধ। এক পা বেডের ওপরে রেখে তার মায়ের দুহাত ধরে দুঃখ দুঃখ মুখ করে বলল, আমাকে তুমি অর্ধেক মাস পেটে রেখেছিলে মা? ত্রিনা বেগম ভুরু কুঁচকে বলেন, অর্ধেক মাস মানে? অর্ধেক মাস রাখলে তুই বাঁচতি? শুদ্ধ আগের চেয়েও দুঃখ দুঃখ মুখ করে বলল, 10 মাস পেটে রাখলে এমন খেয়াল রাখার বেলায় কিপটামি করছো কেন? আমার মনে হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ আছে। আমাকে অর্ধেক মাস পেটে রেখেছো তো, তাই বছরের অর্ধেক সময় আমাকে আর মনে পড়ে না তোমার। বলছি বাকি অর্ধেক মাস আমাকে কে পেটে রেখেছিল? ত্রিনা বেগম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ হতাশ কণ্ঠে বলল, বলো বলো, বাকি 5 মাস কে আমাকে ধার করে নিয়ে তার পেটে রেখেছিল? আহারে, সেই মাকে এখনো দেখতে পাইলাম না। তুমি কি হিংসুটে মা, যে তোমার ছেলেকে ধার নিয়ে এত কষ্ট করে তার পেটে রাখলো, তাকে একবার আমার কাছে আনবে না? ইস, কি যে কষ্ট হচ্ছে আমার। ত্রিনা বেগম শুদ্ধর কান টেনে ধরে বলে, এই বাদর, তোকে কে পেটে ধরবে? তোর মতো বাদরকে পেটে ধরবে ভাবলেই তো মানুষ হুঁশ হারিয়ে ফেলবে। আহ, মা ছাড়ো। আমার আরেক মাকে দেখতে চেয়েছি বলে তুমি চরম হিংসুটের পরিচয় দিচ্ছ। তুমি আমাকে যতই বাধা দাও না কেন, আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাকে ঠিক খুঁজে নেব। তুমি কখনোই আমাদের মাঝে বাধা হতে পারবে না। এই বাদর, থামবি তুই? পেটের ভেতরেও দিনে 200 বার লাথি মেরে মেরে জ্বালাইছিস, বাইরে বেরিয়ে তো আস্ত বাদর হয়ে গেলি। শুদ্ধ তার কান থেকে তার মায়ের হাত ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসল। অতঃপর একটু মন খারাপ করে বলল, আমি যেখানে তুমিও সেখানে। তোমার গ্রামের ওই বাড়ি তুলে এনে আমার বাড়ির ছাদের উপরে রাখবো, হবে না? বাদর হই আর হনুমান হই, তুমি এখানেই থাকবে, শেষ কথা। ত্রিনা বেগম এ পর্যায়ে মৃদু হাসলেন, বললেন, সে দেখা যাবে। তুই কি বলবি বলছিলি, বল। শুদ্ধ সিরিয়াস হলো। একটু থেমে গলা ঝেড়ে বলে, সামিয়া মেয়েটাকে আংটি কেন দিয়েছো মা? আমার সাথে কি একটা কথা বলা উচিত ছিল না তোমার? ত্রিনা বেগম ভুরু কুঁচকে বললেন, ওকে আংটি দিলে তোকে কেন বলতে হবে? আমার জন্য আংটি দিয়েছো তো আমাকে বলবে না তুমি? তুমি তাকে আমার সাথে জড়িয়ে দিতে চাইছো, এটা অন্যকে বলার আগে আমাকে একবার বলবে না? ত্রিনা বেগম শুদ্ধর মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলেন, ওকে আমার খুব পছন্দ তোর জন্য, কিন্তু আমার ওকে পছন্দ নয় মা। ত্রিনা বেগম বিস্ময় চোখে চেয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, আমার অন্য কাউকে পছন্দ মা। ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে, অবাক কণ্ঠে বলে, সামিয়ার কি হবে তাহলে? ওকে আমি বলেছি তো ওকেই আমার বৌমা বানাবো। ও তো কষ্ট পাবে বাবা। তুই তো আমাকে আগে বলিসনি তোর অন্য কাউকে পছন্দ। শুদ্ধ হঠাৎই চেঁচিয়ে বলে, আমি কিভাবে বলবো? তুমি আমাকে সেই সুযোগটাই তো দাওনি। আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়েছো, আমার বাড়ি এনে রেখেছো। সে আমার সেবা করছে আমার বউ হবে বলে, অথচ আমিই জানি না। তুমি আমাকে আগে বলেছো ঠিক আছে, কিন্তু আমাকে বলার আরও অনেক আগেই তো তুমি ওই মেয়েটাকে কথা দিয়ে দিয়েছো। কেন? আমি কি রোবট? আমার মন নেই? তুমি আমার মনের কথা একটাবার শুনবে না? উল্টে এমন এমন ইমোশনাল কথা শোনাতে আমি নিজেই ভেঙে যেতাম। একটু থেমে আবারও বলে, সবচেয়ে বড় কথা, বাড়িতে আমি তোমায় নিষেধ করেছিলাম। এরপরে এটা নিয়ে তুমি এখনো কিভাবে পড়ে আসো? আমি নিষেধ করেছিলাম কিনা বলো। ত্রিনা বেগম নীরব চোখে ছেলের পানে চেয়ে আসেন। শুদ্ধর কণ্ঠে রাগ, আবারও শব্দ করে বলে ওঠে, তুমি আমার কত ভালো মা, অথচ আসল সুখ হাতে তুলে দেওয়ার সময় আমার মতামত না শুনে নিজের মতামত আমার উপরে চাপিয়ে দিতে চাইছো। কেমন মা তুমি বলো তো? নিজের ছেলের ভালো থাকার কথাটা একটাবার ভাববে না? নিজের কথা ভাবতে গিয়ে আমার কথা ভুলে গিয়েছো। ত্রিনা বেগম জড়িয়ে আসা কণ্ঠে ডাকে, শুদ্ধ। শুদ্ধ তার মায়ের দিকে তাকালো না। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, লাস্ট একটা রিকোয়েস্ট রাখো, মেয়েটাকে তার বাড়িতে রেখে এসো প্লিজ। আমি তোমাকে আর এই মেয়েটাকে নিতে পারছি না। এমনিতে আমার জীবনে অশান্তির শেষ নেই। ত্রিনা বেগম ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। সে ভালো মা হতে পারেনি, তার ছেলে তাকে নিতে পারছে না যে। হয়তো তার ভুল আছে, সে না হয় সামলে নিত কোনোভাবে। তার ছেলের সুখের জন্য কি কম কিছু করেছে? কিন্তু তার ছেলে তাকে কিভাবে বলতে পারলো সে শুদ্ধর সুখের কথা ভুলে গিয়েছে? সামিয়া খুব লক্ষ্মী একটা মেয়ে, শুদ্ধ সুখী হবে বলেই তো সামিয়ার মতো মেয়েকে তার ছেলের জন্য ঠিক করলেন। সামিয়া শুদ্ধর বলা কথাগুলো শুনেছে। ত্রিনা বেগমের ঘরের পাশেই দাঁড়িয়েছিল। শুদ্ধ হনহন করে বেরিয়ে গেল। সামিয়া ঝাপসা চোখে দেখল শুদ্ধর প্রস্থান। সামিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
দরজার কাছে এসে একবার ত্রিনা বেগমের দিকে তাকিয়ে ছলছলে দৃষ্টিতে, যিনি বেডের এক কোণায় কেমন নির্জীব হয়ে বসে রয়েছেন। বেশ কিছুক্ষণ পর বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য এগোলে দরজার সামনে সামিয়াকে দেখে অবাক হলেন। বুঝলেন না তিনি মেয়েটাকে কি জবাব দিবেন। নিজেকে সামলে নিল খুব দ্রুত। দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলেন, আমায় ক্ষমা করিস সামিয়া মা। সামিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে ওঠে। অতঃপর উল্টো ঘুরে ধীর পায়ে তার বরাদ্দকৃত রুমের দিকে এগোয়। তার দম বন্ধ লাগছে, তবুও সমস্যা নেই। না পাওয়ার অভ্যেস আছে তার। খুব বেশি দিনের স্বপ্ন তো নয়, কিন্তু দীর্ঘদিনের অনুভূতি যখন একদিনের জন্য হলেও স্বপ্নে পরিণত হয়, তখন তার কষ্টের ভার হয়তো একটু বেশি হয়। এই যে সামিয়ার হচ্ছে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে শুদ্ধর ঘরের দিকে তাকালো। শুদ্ধ তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। মেয়েটির দু চোখের পাতা বেয়ে অবাধ্য বেদনাময় অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়েরা চিন্তিত বদনে বসে আছে ছাদের মেঝেতে। তার সামনে ইনায়া আর ফারহা বসা। ফারহা বেশ কেঁদেছে দেখেই বোঝা যাচ্ছে। ফারহা আর শুদ্ধর পুরো কাহিনী ইনায়ার মায়েরাকে বলেছে। এতেই মায়েরা চিন্তিত হয়। তাহলে সামিয়ার কি হবে? এসব রেখে ফারহা আর শুদ্ধর কথা ভাবলো। তারা দুজন দুজনকে চায়। এখানে সামিয়া মেয়েটা তো তৃতীয় ব্যক্তি। মায়েরা ভাবলো সে ত্রিনা বেগমের সাথে কথা বলবে না হয়, কিন্তু এখন শুদ্ধ ভাইয়াকে ফারহার কাছে কিভাবে আনা যায়? কিছু একটা মাথায় আসতেই চুটকি বাজিয়ে বলে, আইডিয়া। ফারহা আপু চিন্তা করো না, শুদ্ধ ভাই তোমার দিকে লাফাতে লাফাতে আসবে। ফারহা বোকা চোখে বলে, কিভাবে? মায়েরা বসা থেকে দাঁড়িয়ে বলে, ম্যাজিক করব। তুমি ইনায়া আপুর সাথে থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি, ওয়েট। কথাটা বলে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের ঘরে প্রবেশ করে। ওয়াশরুম থেকে পানির কলকল শব্দ পেয়ে বুঝলো ইরফান ওয়াশরুমে। মায়েরা ইরফানের ফোন খুঁজলো। 2 মিনিটে পেয়েও গেল। অন করলে পাসওয়ার্ড দেখে চিন্তিত হলো না। সে ইরফানকে অনেকবার খুলতে দেখেছে। পাসওয়ার্ডটা হচ্ছে বার্ডফ্লাওয়ার। মায়েরা জানে না এটা আসলে কি। বাংলা অর্থ তো পাখি ফুল হয়। পাখি নাকি ফুল, এসব ভাবনা রেখে সে শুদ্ধর নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। এরপর ইরফানের ফোন রাখতে গিয়ে কি মনে করে ফটোসের মধ্যে গিয়ে ক্লিক করলে প্রথমে ছোট্ট ছোট্ট অনেকগুলো পিক ভেসে ওঠে স্ক্রিনে। মনে হলো স্কুল ড্রেস পরা কোনো মেয়ের অনেক পিক। মায়েরা পিকের ওপর ক্লিক করার সাথে সাথে ইরফান তার হাত থেকে সো মেরে ফোনটা কেড়ে নেয়। মায়েরা দেখতেই পারল না, দ্রুত হাত বাড়িয়ে বলে, আরে দেখি দেখি, ওটা কার পিক? ইরফান তার ফোনের আলো অফ করে বেডের ওপরে ছুঁড়ে ফেলে। মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা ইরফানকে তার দিকে রেগে তাকাতে দেখে আমতা আমতা করে। সে তো না বলে লোকটার ফোন নিয়েছিল। ইরফান রেগে তাকালে মুহূর্তেই দৃষ্টিতে একরাশ শীতলতা ভিড় করে। কেমন অন্য রকম লাগলো মায়েরাকে। বিকেলেও তো স্বাভাবিক লেগেছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। কালো সিল্কের শাড়ি পরা, গলায় নেকলেস টাইপ কিছু লাগলো ইরফানের কাছে। হাতে বালা, কানে দুল, সব শেষে নাকের ডান পাশে জলজল করা ছোট্ট কিছুতে ইরফানের চোখ আটকায়। মায়েরা ঢোক গিলে। লোকটার ফোন নেওয়ায় তাকে কি করবে? সুযোগ মতো ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। ইরফান বিরক্তি চোখে তাকায়। বড় বড় পা ফেলে মায়েরাকে ধরতে যায়। মায়েরা বাইরে বেরিয়ে ইরফানের দাদি এদিকে আসতে দেখে চোখ বড় বড় করে আবারও উল্টো ঘুরে ভেতরে প্রবেশ করতে নিলে, ইরফানের বুকে ধাক্কা খেয়ে পড়তে নিলে ইরফান ডান হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। বাঁ হাতে ডোর লক করে দেয়। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনার ফোন দিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, প্লিজ কিছু বলবেন না। ইরফান মৃদু স্বরে বলে, লক জানলে কি করে? মায়েরা ধরা পড়ার মতো করে বলে, ভুল করে দেখে ফেলেছিলাম, সরি। মায়েরা ইরফানকে তার দিকে শান্ত চোখে চেয়ে থাকতে দেখে বলে, একটা কথা বলি? ইরফান ছোট করে বলে, বার্ডফ্লাওয়ার মানে কি? ইরফান তড়াক করে মায়েরার চোখে চোখ রাখে। মায়েরার চোখে কৌতূহল। ইরফান মৃদু স্বরে আনসার করে, ইউ। মায়েরা অবশ গলায় বলে, মানে? ইরফান আবারও বলে, স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়ে বলে, আপনি একটা কথা সহজভাবে বলতে পারেন না? ইরফান বিরক্ত হয়ে আওড়ায়, গাধা। মায়েরা ইরফানের কথা শুনে বিড়বিড়িয়ে বলে, গন্ডার। ইরফান শুনেছে কিনা ছোট করে বলে, ওকে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এই লোকটা কি পাগল টাগল নাকি? ইরফান মায়েরার মুখ অবয়বে দৃষ্টি বোলায়। দৃষ্টি অস্থির হয় মায়েরার নোসপিনে। আঁখি জুড়ে মুগ্ধতা। নাকে সেই ছোট্ট বস্তুটার সাথে কানের দুল মিলিয়ে ইরফান যেন এক নতুন মায়েরাকে আবিষ্কার করলো। ডান হাত বাড়িয়ে মায়েরার নোসপিনের ওপর 2 আঙুল রেখে নোসপিন ঘুরায়। শীতল কণ্ঠে বলে,
এটা কি পরেছ? মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, নাকফুল। ইরফান মোহিত চোখে চেয়ে বিড়বিড় করে, নোসপিন, সো নাইস। এরপর মায়েরার নোসপিনটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে, ইউনো, লিটল গার্লদের এসব অ্যাভয়েড করতে হয়। মায়েরা কিছুটা তেজ নিয়ে বলে, আমি বড়। ইরফান মায়েরার চোখে চোখ রেখে মৃদুস্বরে বলে, শিওর? মায়েরা সেই আগের ভঙ্গিতে মাথা নেড়ে জানায়, অবশ্যই সে বড়। ইরফান ঠোঁট বাঁকালো সামান্য, মুখ এগিয়ে নিয়ে মায়েরার নোসপিন বরাবর কিছুটা জায়গা জুড়ে দাঁত বসায়। মায়েরা আর্তনাদ করে ওঠে, বেশ ব্যথা পেয়েছে, চোখে পানি জমে গিয়েছে। ইরফান মায়েরার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, আই ওয়েন্ট দ্য প্রুফ রাইট নাও, ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট অল, ওকে? এর অর্থ হচ্ছে, আমি এক্ষুনি প্রমাণ চাই, আমাকে একদম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো নাই, আর কিছু বলার নাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।